তখনও বৃষ্টি হয়ে চলেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির জল গ্রামের ডোবার জলের ওপর পড়ে একটা অদ্ভুত শব্দ তৈরি করছে। সেই ডোবার পার দিয়ে গ্রামের ছোট রাস্তাটা চলে গেছে। পায়ের ছপ ছপ শব্দ সে ডোবার জলের কাছের মাটি থেকে ছুটতে ছুটতে যেন এগিয়ে গেল গ্রামের দিকে। সে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে দেখছে, বোধহয় বৃষ্টি কতক্ষণে হবে কিংবা মেঘের ভেতর দিয়ে চাঁদ বেরিয়ে আসতে কতটা সময় লাগবে সেটাই বোঝার চেষ্টা করছে। কিন্তু সে একবারও নিজের পেছনের দিকে তাকিয়ে দেখল না। তার থেকে বেশ খানিকটা দূরে তাকে অনুসরণ করে যে একজন তার পিছু পিছু আসছে সেটা সে বুঝতে পারল না। গ্রামের বাইরের পথ পেরিয়ে গ্রামের ভেতরের দিকে যখন সে এসে পৌঁছালো, তখন প্রথমবার তার মনে হলো কেউ একজন হয়তো তার পিছু নিয়েছে। লোকটা একবার তার পেছনের দিকে তাকিয়ে নিজের মনেই বলে উঠল, আমায় আমায় কি এই পথে আসতে কেউ দেখে ফেলেছে? যদি যদি দেখে ফেলে তাহলে তাহলে বিপদ হবে। আজকে রাতটা আজকে রাতটা আজকে রাতটা যদি আমি না যাই তাহলে তাহলে আবার দেরি হয়ে যাবে। আমার আমার অনেক দেরি হয়ে যাবে। কথাটা মনে মনে ভেবে নিয়ে সামনের দিকে পা বাড়ালো সে। দ্রুত গ্রামের পথে দুপাশে ছবির মতো বাড়িগুলো পেরিয়ে এগোতে লাগলো। নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছানো তখনও অনেকটা বাকি। হঠাৎই আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে একবার বিদ্যুৎ চমকে উঠল। আর তাতেই দেখা গেল লোকটার খালি গা, পরনে একটা ধুতির মতো করে কাপড়, আর সেই কাপড়ের একপাশে গোঁজা একটা ছুরি। রাতের আকাশে ঠান্ডা হাওয়া বৃষ্টির সঙ্গে মিশে গায়ে ধাক্কা দিয়ে শিহরণ জাগিয়ে তুলছে। স্যাঁতস্যাঁতে এমন পরিবেশে এত রাতে কেউ কি করতে আসছে? এমন গভীর রাত্রে কাকপক্ষী পর্যন্ত গ্রামের পথে বের হয় না, কিন্তু কোন এক অজানা রহস্যের সন্ধানে সে বাইরে বেরিয়েছে। লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো গ্রামের উত্তর দিকে একটা পুরনো জমিদার বাড়ির কাছে। তারপর বাড়ির ঠিক পিছনের দিকের পথটা দিয়ে ঢুকে এলো বাড়ির সামনে। এখন জমিদার বাড়িটা সম্পূর্ণ নির্জন। বৃষ্টির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ শোনা যায় না। আকাশে মেঘ না করলে চাঁদের আলো এসে জমিদার বাড়ির ছাদের ওপর আর দোতলার ব্যালকনির ওপর পড়ে। এখন চারপাশটা কালো অন্ধকারে ঢেকে আছে। লোকটার সঙ্গে একটা ছুরি ছাড়া আর কিছু নেই বলে মনে হলেও পরে দেখা গেল তার হাতে একটা দেশলাই রয়েছে। জমিদার বাড়ির একপাশে একটা অনেক পুরনো কুয়ো রয়েছে। সেই কুয়ো থেকে এখনও জল তোলা হয়, তবে এখন জল অনেকটা নিচে চলে গেছে। বর্ষার সময় বৃষ্টির জল জমে সেই কুয়ো ভরে ওঠে। তাছাড়া কুয়োর আশেপাশে জমিদার বাড়ির লোকেরা বর্ষার জল জমিয়ে রাখার জন্য একটা অদ্ভুত ব্যবস্থা করেছে। খালের মতো কাটা সেই জায়গা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে গিয়ে পড়ে বাড়ির পেছনের দিকে ডোবার মতো জায়গায়। সেইখানে বৃষ্টির জল জমে। তবে ডোবার চারপাশে এমন ব্যবস্থা রয়েছে যে বাইরের নোংরা আবর্জনা কোনো কিছুই সেখানে গিয়ে পড়তে পারে না। এ এক অদ্ভুত ব্যবস্থা। লোকটা গিয়ে কুয়োর কাছে দাঁড়ালো। তারপর কুয়োর মধ্যে ঝুলতে থাকা দড়িটা একবার ভালো করে টেনে দেখে নিল, আর পরক্ষণেই একটা ক্ষীণ হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। এই হাসির শব্দ হয় না, কেবল মুখটা ফাঁক হয় রহস্যময় ভাবে। বৃষ্টিটা সামান্য কমে এসেছে। আকাশের দিকে তাকিয়ে সে বলল, এতদিন এতদিন ধরে আমি যা খুঁজে চলেছি তা যদি এর আগে পেতাম তাহলে এর কত আগে। কথাটা বলেই
কোমরে হাত দিয়ে আর একবার ছুরিটাকে ভালো করে পরখ করে নিল। তারপর কুয়োর ভেতরে ঝুলিয়ে রাখা দড়িটা ধরে নেমে গেল ধীরে ধীরে। দেওয়ালে শ্যাওলা মতো ধরে রয়েছে, তবুও কোনো রকমে পা রেখে নিজের শরীরটাকে আর একটা দড়ি দিয়ে বেঁধে নিল। দড়িটা তার কোমরের সঙ্গে আগে থেকেই বাঁধা ছিল। বোধহয় সে জানে তাকে এমন একটা পরিস্থিতিতে পড়তেই হবে, তাই সাবধানতা সে শিথিল করতে চায়নি, তৈরি হয়েই এসেছিল। এই দড়ি থাকলে যদি তার হাত থেকে কুয়োর দড়িটা ছিটকেও যায়, তাহলে সে চট করে দেওয়ালের গায়ে ধাক্কা খাবে না, দড়ি ধরে সোজা নিচের দিকে গিয়ে পড়বে। শুরু হলো তার ভেতরে নামার পালা। একটু একটু করে মাত্র কয়েকটা পা ভেতর দিকে নেমেছে, এমন সময় সে অনুভব করল মাথার উপর দিকে অন্ধকারে কি যেন একটা উঁকি দিল। লোকটা ওপরের দিকে তাকাতেই যাচ্ছিল, এমন সময় তার পায়ের কাছটা পিছলে গেল, আর তার সঙ্গে সঙ্গে ওপর থেকে ধারালো ছুরির মতো কি একটা যেন এসে বিঁধল তার কণ্ঠনালীতে। মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলেও সেই আর্তনাদটা বৃষ্টির জলের মধ্যে ভালোভাবে শোনা গেল না। ছুরিটা গাঁথার সঙ্গে সঙ্গে গল গল করে রক্ত বেরোতে লাগলো। পরক্ষণেই ওপর থেকে একটা হ্যাঁচকা টানে কেউ দড়িটা ওপরের দিকে তুলতে লাগলো একটু একটু করে। কুয়োর ভেতরে জলের মধ্যে বালতিটা নড়ে চড়ে উঠল একবার। ঠিক তখনই আবারও একবার বৃষ্টি নামল। ঝমঝম বৃষ্টির মধ্যে দড়ি ধরে লোকটাকে যে কে ওপরের দিকে টেনে তুলল, বৃষ্টি আর অন্ধকারে তার মুখ আর দেখা গেল না। দড়ির এক প্রান্তটা বাঁধা ছিল বলে লোকটার মৃতদেহটা দড়ির সঙ্গে ঝুলেছিল। তাকে ওপরে তুলে এনে দড়ির বাঁধন খুলে ওপরের দিকে তুলতে যাবে এমন সময় তার হাতটা গেল ফসকে। পেছন থেকে কে যেন টর্চের আলো ফেলছে কুয়োর দিকে। সঙ্গে সঙ্গে সেই লোকটা ছিটকে গেল কুয়োর অন্য পাশে, আর তাতেই বুকের মধ্যে ছুরি গেঁথে যাওয়া লোকটা সোজা গিয়ে পড়ল কুয়োর ভেতরে। তারপর ধীরে ধীরে তলিয়ে গেল কুয়োর অতলে। স্টোরি বাংলা। গল্পের নতুন ঠিকানা। আপনারা শুনছেন স্টোরি বাংলা। আর আজকে স্টোরি বাংলার বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের লেখা সরলপুরের গুপ্তধন। সুকান্ত দাস জন্ম 1995 সালের 16 অক্টোবর হুগলি জেলার বাঁশবেড়িয়ায়। লেখালেখি শুরু স্কুল জীবন থেকেই। সেই সময় প্রকাশিত হয় প্রথম কবিতার বই পাতাদের সমাহার। কিন্তু লেখালেখির যাত্রা পাকাপোক্তভাবে 2019 সালের দিক থেকে শুরু হয়। আজকের গল্প পাঠে শুভম। গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি। শুরু হচ্ছে লেখক সুকান্ত দাসের লেখা গল্প সরলপুরের গুপ্তধন। তুই যাই বলিস না কেন ভাই, জায়গাটা কিন্তু খুব একটা খারাপ লাগছে না। এমন গ্রাম্য জায়গা কিন্তু সহজে একটা দেখা যায় না। তাছাড়া এতদিন পর এদিকে এসে ভালোই লাগছে। শহরে তো খালি সবসময় চুরি ডাকাতি পুলিশের ঝামেলা এইসব সমস্যা নিয়ে থাকতে হয়। মাঝে মাঝে জীবনকে উপভোগ না করতে পারলে সে আর জীবন হলো কই। তোর কি মনে হয় গ্রামের দিকে এই সমস্ত চুরি খুন ডাকাতি হয় না? হয়, এখানেও এই সমস্ত হয়, তবে এদিককার কথা সহজে জানা যায় না। আর তাছাড়া তোর কপালটা খুব একটা ভালো নয়। তুই এর আগেও যেখানে গেছিস সেখানে গিয়েও কোনো না কোনো সমস্যার সাথে জড়িয়ে পড়েছিস। মনে আছে আমরা যখন শান্তিনিকেতনে ঘুরতে গেলাম তখন সেখানে গিয়ে? ব্যাপারটা সেটা নয়, শান্তিনিকেতনে ওই সমস্যাটা প্রথম থেকেই ছিল। আমরা গিয়ে তার একটা সূত্র ধরতে পেরেছিলাম, আর তাই গোটা ব্যাপারটা আমাদের সামনে চলে আসে। দেখ, এসব আমার ধাতে সইবে না। কলকাতা ছেড়ে ঝামেলা পেরিয়ে গ্রামে কয়েকটা দিন ঘোরার জন্য এসেছি। এই সব কিছু আমি এখানে চাই না।
নেই কোনো অপরাধ, নেই কোনো রহস্য, লাইফ ইজ বিউটিফুল। জয়ন্ত দোতলার লম্বা ভাঙা রেলিংয়ের ওপর হাত রেখে পেছনের দিকে ঘুরে রাঘবের মুখের দিকে তাকালো। তারপর বলল, এখানে রহস্য নেই বটে, তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এই যে জমিদার বাড়িটি এখন দেখতে পাচ্ছিস, এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন এখনকার প্রথম জমিদার দ্বারকানাথ রায়। এটা আজ থেকে প্রায় 150 বছর আগের কিংবা তারও বেশি সময়। সেটা এই বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারবি। তারপর থেকে প্রায় 4 জন জমিদারের হাত বদল হয়েছে এই বাড়ি। পরে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু এই বাড়ি এখনো জমিদারের নামেই পরিচিত। শোনা যায় স্বাধীনতা আন্দোলনের সময় এই বাড়িতে কয়েকজন বিপ্লবী আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকটা বড় নামও ছিল। তবে এই সমস্ত বিষয়ের মধ্যে আরও একটা কথা শোনা যায়, এই বাড়ির কোনো জমিদার নাকি ইংরেজদের সঙ্গে হাত করে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবীদের ধরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এই বাড়ির কোনো এক মহিলার জন্য বিপ্লবীরা বেঁচে যায়। এসব নিয়ে আমাদের এখানে অনেক গল্প প্রচলিত ছিল, তবে এসব কথা এখন অনেকেই ভুলে গেছে। হ্যাঁ, মানুষ কোনো কিছুই খুব বেশি দিন মনে রাখতে পারে না। আমরা ভাবি যে মানুষ এমন একটা কিছু করবে যাতে মৃত্যুর পরেও তাকে সবাই মনে রাখবে, কিন্তু কেউই মনে রাখে না। মানুষ সবাইকে মনে করে তার নিজের প্রয়োজনে, এমনকি আমরা মৃত মানুষকেও মনে করি নিজেদের প্রয়োজনে। যেমন স্বাধীনতা আন্দোলনকারীদের মনে করি ওই স্বাধীনতা দিবস আর প্রজাতন্ত্র দিবস এর কয়েকটা মাত্র দিনে। এই কারণেই আমার ইতিহাসে নাম তোলার মতো কোনো ইচ্ছে কোনো দিনই ছিল না। আরে ইতিমধ্যে নাম না উঠলেও পুলিশের কাছে কিন্তু তোর নামটা রয়েছে। পুলিশের বিভিন্ন কেসে তুই যেভাবে পুলিশকে সাহায্য করেছিস, তাতে পুলিশের লোক, এমনকি বেশ কিছু নামী অপরাধীরাও কিন্তু তোকে চেনে। তারা কিন্তু তোর নাম সহজে ভুলবে না, বুঝলি? জ্যোৎস্নার কাছে দাঁড়িয়ে জয়ন্ত আর রাঘব কথা বলতে বলতে হাসাহাসি করছিল। রাধানাথ রায় দোতলার সিঁড়ির কাছে এসে দাঁড়ালো। হাসাহাসির শব্দ শুনে তিনিও এগিয়ে এলেন সেই দিকেই। তা দুটিতে কি নিয়ে কথা হচ্ছে শুনি? হ্যাঁ, কি জানো, তোমাদের ওই দিক থেকে এই দিকটায় লোকজন খুব একটা বেশি আসে না। এবার তোমরা এসেছো, বড় ভালো লাগছে জানো তো। তা বলছি, দিন কয়েক থাকবে নিশ্চয়ই? জমিদার বাড়ির সঙ্গে রাঘবের কোনো সম্পর্ক নেই। জয়ন্তর এক দূরসম্পর্কের আত্মীয় হলেন এই রাধানাথ রায়। এই বাড়িতে বর্তমানে রাধানাথ রায় এবং তার সবচেয়ে কাছের লোক ছাড়া আর কেউ থাকে না। রাধানাথ রায়ের মেয়ে বিয়ের পর বর্ধমানের শ্বশুর বাড়িতে, আর ছেলে কিসের যেন একটা চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে আছে। এই গ্রাম্য অজপাড়া গায়ে তাদের কারোর আসার কোনো ইচ্ছা ছিল বলে তো মনে হয় না। ছেলে রাধানাথ বাবুকে তার কাছে যেতে বললেও তিনি এই বাড়ি ছেড়ে যেতে কখনোই রাজি হননি। একতলায় কয়েকটা ভবঘুরে মানুষকে থাকতে দিয়েছেন। তারা নিজের মতোই থাকে, নিজের মতো রান্না করে, আবার এখানে ওখানে চলে যায়। তিনি আর কাজের লোক হরিচরণ দোতলার কয়েকটা ঘর দখল করে থাকে। জমিদার বাড়িটা দোতলা, উপরে মস্ত বড় ছাদ রয়েছে, পাশাপাশি প্রায় 6টা করে ঘর। তাছাড়া বাড়ির পেছনের দিকে একটা পুরনো মন্দিরও আছে। যদিও বাড়ির চারপাশটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল এক সময়, কিন্তু এখন সেই পাঁচিল ভেঙে পড়েছে পুরোটাই। যেখানে বাড়ি আর কতদিন টিকবে তাও বলা যায় না। সেখানে আর পাঁচিল। রাধানাথ বাবুর কণ্ঠে দুজনেই ঘুরে তাকালো। তারপর হাসি হাসি মুখে জয়ন্ত বলল, দিন চারেক তো থাকবই, কিন্তু এই বাড়িটার এমন অবস্থা সারাই করানোর চেষ্টা করছে না কেন? মানে এভাবে তো বাড়িটা বেশি দিন টিকবে না। এমন একটা ইতিহাস, আশেপাশে আর কয়েকটা গ্রামের মধ্যে তো এমন বাড়িঘর আছে বলে তো মনে হয় না। বাড়ির কথা ছেলেকে কিংবা মেয়েকে বললে তারা এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। তারপর ছেলে সবসময় শহরে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মেয়েটাও সেটাই বলে। কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে ভালো কি লাগে তোমরাই বলো। তাছাড়া এত বছরে বাড়ি একটা টান পড়ে গেছে যে, সে কথা ওরা কিছুতেই বুঝতে চায় না। অথচ এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণ করতে অনেক খরচ পড়ে, সেটাও তো জানো তোমরা। শুনেছি এমন ইতিহাস জড়িয়ে থাকা বাড়িঘরের উপরে
সরকারি একটা কাজ হয়, তারাই রক্ষণাবেক্ষণ করে। হ্যাঁ, যতটা শুনেছ তা সবটা সত্যি নয়। সেক্ষেত্রে সরকারের কিছু নিয়ম থাকে, তারা এমনি এমনি এসব করে না কিন্তু। তাছাড়া এর ভেতরে আরো অনেক কিছুই হয়। যেন এখান থেকে 5 গ্রাম দূরে যে মল্লিকদের জমিদার বাড়িটা রয়েছে, সেখানে সরকারি প্রকল্পের নামে টাকা নিয়ে তারপর সেই টাকাতেই বাড়ি ভেঙে সেখানে নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে। একবার বাড়ি বেচে বেরিয়ে গেলে আর কিছুই করার থাকে না। এখন দুনিয়াতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যাটাই যে বড্ড বেশি। আর তোমাদের ওই আইন কানুন, কি আর বলি, সরকার সবই তো আর কি করে রেখেছে। রাঘবের একটু রাগই হয়। সে পুলিশের কাজে সাহায্য করে, তাই পুলিশের কোনো দোষ ত্রুটি সে শুনতে পারে না। কিন্তু রাধানাথ বাবু কথাটা মিথ্যে বলেননি, সে কথাও সে জানে। তাই রাঘব বলল, আপনার কথা সবই বুঝতে পারছি, কিন্তু কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে। আচ্ছা, আপনি ওই গল্পটা বলুন না। এই বাড়িতে সেই যে একটা গুপ্তধন ছিল না? গুপ্তধনের কথায় রাঘবের চোখটা যেন জ্বলে ওঠে। রাধানাথ ম্লান হেসে ঘরের দিকে এগিয়ে যান। ওরা দুজনেও রাধানাথের পিছু পিছু যায়। গুপ্তধন? ভালো বলেছ। তবে হ্যাঁ, এমন একটা গল্প সত্যি আছে, তবে সেটা সত্যিকারের গুপ্তধন কিনা জানি না। বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন এই বাড়িতে কোথাও এমন কিছু একটা লুকিয়ে রাখা আছে যা আমাদের আমাদের ভাবনারও বাইরে, যা একবার খুঁজে পেলে আর কোনো চিন্তা থাকবে না। অন্তত আমার তো কোনো চিন্তা থাকবে না। তবে কি জানো, সে কথা বাবা বলেছিলেন কারণ তিনি হাত দেখতে পারতেন। আমার বাবা আমার হাত গণনা করে বলেছিলেন আমার অন্তিম সময়টা নাকি একা একাই কাটবে। ঠিকই বলেছিলেন। দেখো, বাবার কথা কেমন সত্যি হয়ে গেছে। এই বড় বাড়িটাকে আগলে আমি একা একাই পড়ে আছি। ওই গুপ্তধন আপনি খুঁজে পাননি? ওই গুপ্তধন এই বাড়ির কেউ কখনোই খুঁজে পাবে না, সে কথা বাবা আমাকে বলেছিলেন। এমনকি এই বাড়ির কেউ যদি গোপনে খোঁজার চেষ্টা করেন, তাহলে তার ফলও ভালো হবে না, সেটাও বাবা আমাকে বলেছিলেন। এমনকি এটা নাকি বংশ পরম্পরা ধরে চলে আসছে। যখন তোমরা এত করেই জানতে চাইছো, বেশ, চলো তোমাদের তোমাদের সেই গুপ্তধনের গল্পটাই বলি, ঠিক আছে? হরিচরণ একবার ওপরের ঘরে এসেছিল। নিচের তলার পাশাপাশি দুটো ঘরে দুটো পরিবার থাকে, বাকি ঘরগুলো খোলা। তারই একটাতে রান্নার ব্যবস্থা। রান্না বান্না কি হবে সে নিয়ে সে খোঁজখবর নিয়ে গেছে। রাধানাথ বাবু জানালার কাছে দাঁড়িয়েছিলেন বেশ কিছুক্ষণ। বাড়ির পেছনের দিকে একসময় একটা বাগান মতো ছিল। একপাশে ছিল পুরনো মন্দির। সেই মন্দির অবশ্য এখন ভাঙা অবস্থায় পড়ে আছে। রাধানাথ কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন, তারপর আবার বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। তখন এই অঞ্চলে ডাকাতের উপদ্রব খুব বেড়েছিল। এদিকটায় তখনও এত বাড়িঘর কিংবা গ্রাম বসতি হয়ে ওঠেনি। উত্তরের দিকে যে বড় ধানের জমি রয়েছে, তার শেষ দিকে ছিল একটা জঙ্গল। ওই জঙ্গল ছিল তখন আরো বড়, আর সেই জঙ্গলেই ছিল সমস্ত ডাকাতের আড্ডা। আমাদের পরিবারের জমিদারি তখনও বজায় রয়েছে, তাই এই গ্রাম এবং আশেপাশের বেশ কয়েকটা গ্রামের জমি জমা, পুকুর এবং আরো বেশ কিছু সম্পত্তি তখন আমাদের দখলেই রয়েছে। তা থেকে কম অর্থ আসতো না কিন্তু। তখন সমস্ত অর্থ আমাদের পূর্বপুরুষেরা জমিয়ে রাখতেন তাদের ঘরে। একবার কি হলো, আমাদের বাড়িতে ডাকাত পড়লো। তখন ডাকাত বাড়িতে পড়লে আগে ভাগে তার খবর পাওয়া যেত। ডাকাত যে আমাদের জমিদার বাড়িতে আসবে তার খবর আগে থেকে পাওয়া গেল, কিন্তু জমিদার বাড়িতে ছিল একদল দুর্ধর্ষ লাঠিয়াল।
বলা ভালো সেই লাঠিয়ালদের ভরসাতেই আমাদের পূর্বপুরুষদের জমিদারি টিকে ছিল। তারপর এলো সেই বীভৎস কালো রাত। সেদিন রাতে আমাদের জমিদার বাড়িতে ডাকাত পড়ল। লাঠিয়ালদের সঙ্গে ডাকাতদের ঘোরতর লড়াই চলতে লাগলো। বাড়ির ভেতরে তখন অমরনাথ রায় এবং তার পরিবার ভয়ে সিটিয়ে আছে। অমরনাথ রায় ছিলেন আমাদের ঠাকুরদার বাবা। তখন আমার ঠাকুরদার বয়স ছিল এই ধরো বছর 40 মতো। অমরনাথ রায় তার একজন বিশ্বস্ত সঙ্গী এবং আরো বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘরে জমানো সমস্ত সোনাদানা বাড়িতে দুটো বড় বড় বাক্সে ভরে বাড়ির পেছন দিকে যে মন্দির আছে ওই মন্দিরের দিকে নিয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে কোনো আলো ছিল না সেদিন, তাই ওই 2 বাক্স সোনা যে কোথায় লুকিয়ে রাখলেন সে কথা আর কেউ জানতে পারল না। ডাকাতের দল লাঠিয়ালদের পাঁচিল ভেঙে সেই রাত্রে আর জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি, কিন্তু তাই তারা বিফল মনোরথ হয়ে ফিরে গেল। কিন্তু এরপর থেকেই আবার জমিদার অমরনাথ রায় আবার অসুস্থ হয়ে পড়লেন। খুব এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে সেই অসুস্থতা আর কখনো সেরে উঠল না। ডাকাত দল আরো একবার আমাদের বাড়ি আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা তেমন কিছু সুবিধা করে উঠতে পারেনি। ঠাকুরদা এটা বুঝতে পেরেছিলেন ডাকাতের হাত থেকে বাঁচার জন্য আশেপাশের গ্রামবাসীরা যারা রয়েছে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে। তাই খানিকটা গ্রামবাসীদের মধ্যে দান করে দূর থেকে লোকজন এনে এই গ্রামের পত্তন করা হলো। তাতে গোটা গ্রামবাসীরা আমাদের বিশ্বস্ত হয়ে রইল। যদিও খাজনা নেওয়া হতো, কিন্তু তার পরিমাণটা অনেকটাই কম ছিল। আর ঠিক সেই কারণে ঠাকুরদার সময় থেকেই জমিদারির ব্যবস্থা অল্প অল্প করে ভাঙতে শুরু করে। এরপর অমরনাথ রায়ও মারা যান। তারপর সময়ের কালে দেখতে দেখতে ঠাকুরদাও মারা যান। ঠাকুরদা মারা যাবার আগে আমার বাবাকে ওই গুপ্তধনের কথা বলে গিয়েছিলেন, এবং বাবা মারা যাওয়ার আগে আমাকে ওই গোপন কথা বলে যান। কিন্তু এই বাড়িতে গুপ্তধন কোথায় প্রথিত আছে সে কথা আমার কিছুই জানা নেই, কারণ তার হদিশ তারা আমাকে কেউই দিয়ে যাননি। এতক্ষণ একটানা রাধানাথ রায়ের কথাগুলো শুনে চলেছিল জয়ন্ত। যদিও এ কথা আগেও সে শুনেছে, তবে রাঘব প্রথমবার শুনছিল। শুনতে শুনতেই তার চোখের সামনে উকি দিচ্ছিল বাক্স ভর্তি সোনাদানা। রাঘব লোভী নয়, কিন্তু গুপ্তধন খোঁজার একটা নেশা তার গোয়েন্দা মনস্ক মনকে বারবার প্রভাবিত করে ফেলছিল। তাই কথা শেষ হতেই রাঘব বলল, সেই রাতে অমরনাথ রায় নিশ্চিত বাড়ির বাইরে কোথাও যায়নি। বাড়ির মধ্যে এমন কোথাও সেই জিনিসগুলো লুকিয়ে রেখেছে যেখানে বাড়ির কেউই পৌঁছাতে পারবে না। নিজেদের গুপ্তধন তো আর কেউ বাড়ির বাইরে লুকিয়ে রাখবে না। তা হতে পারে, তবে তবে আমি কখনো তা খোঁজার চেষ্টা করিনি, কারণ বাবা আমাকে সতর্ক করে দিয়ে বলে গিয়েছিলেন এই পরিবারের রক্ত যাদের গায়ে বইছে তারা যেন কেউ ওই গুপ্তধন খোঁজার চেষ্টা না করে। অন্য কেউ চাইলে সেই চেষ্টা করতেই পারে। এখনো পর্যন্ত সেরকম কেউই সে চেষ্টা করে উঠতে পারেনি। একবার আপনাদের এই কুয়োতে একটা মৃতদেহ পড়েছিল মনে আছে? জয়ন্তের কথায় রাধানাথ রায়ের চোখে মুখে একটা ভয়ের ভাব জেগে উঠল। হ্যাঁ জয়ন্ত, মনে আছে। সেবারে তো তুমি এখানে এসেছিলে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, বাড়ির পাশের কুয়োতে একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল, সে কথাও আমার মনে আছে। কেউ একজন হয়তো দড়ি বেঁধে কুয়োতে নামার চেষ্টা করেছিল, কিন্তু রাতের বেলা ঝড় বৃষ্টির মধ্যে কেউ কুয়োতে নামার চেষ্টা করেছিল কেন সেটা কিন্তু তখনও বোঝা যায়নি। তার মৃতদেহ যখন পাওয়া যায় তখন তা ফুলে ফেঁপে উঠেছে। তারপর থেকে ওই কুয়োর জল খাওয়া আমরা বন্ধ করে দিয়েছিলাম। এর পাশে আরো একটা নতুন কুয়ো খনন করা হয়, তবে তার জল খুব একটা ভালো ছিল না। কিন্তু কিন্তু এতে আমার কিছুই করার নেই। কুয়োর জলে মৃতদেহ? মৃত্যুটা কিভাবে হয়েছিল? ছুরির আঘাতে কণ্ঠনালী ভেদ করে ছুরিটা ঢুকে গিয়েছিল, আর তাতেই তার শরীরের থেকে প্রায় বায়ু বেরিয়ে গিয়েছিল। মৃতদেহটা বেশ কয়েকদিন জলের তলায় ডুবেছিল। প্রথমে মনে হয়েছে কেউ খুন করে মৃতদেহটাকে লুকিয়ে ফেলার জন্য জলের মধ্যে ফেলে দিয়েছে,
আর যেদিন ব্যাপারটা ঘটেছিল সেদিন আমরা এখানেই ছিলাম। আমি আর আমার মা তখন এখানে ঘুরতে এসেছিলাম। সে রাতে ঝড় বৃষ্টির মধ্যে একটা চিৎকারের শব্দ শোনা গিয়েছিল। তখন তো এখানে আপনার ছেলে মেয়ে সকলেই ছিল, তাই না? রাধানাথ বাবু মাথা নাড়িয়ে সম্মতি জানান। রাঘবের কিন্তু একটা খটকা লাগলো। বাড়ির মধ্যে এত কিছু থাকতেও ওই পুরনো কুয়োর মধ্যে কেন একটা মৃতদেহ পাওয়া গেল? ধরা যাক কেউ যদি খুন করে মৃতদেহ লুকাবার জন্য ওখানে ফেলে দেয়, তাহলে সেটাও তো কিছুদিন পরে পাওয়া যাবে। আর ঝড় বৃষ্টির রাতে এই বাড়ির পাঁচিল ঘেরা পরিবেশের মধ্যে কেউ এলোই বা কি করে? দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। ওরা গ্রামের চারপাশটা ভালোভাবে ঘুরে দেখল, যদিও জয়ন্ত নিজেই সবটা দেখিয়ে দেয় রাঘবকে। ছোট্ট একটা গ্রামে সরলপুর। প্রকৃত গ্রাম যাকে বলে সরলপুর এখনো তেমনই আছে। ধানের জমি, মাটির রাস্তা, দুপাশে যেদিকেই চোখ যায় সবুজ গাছের সারি, মাঝে মাঝে ছোটখাটো 1-2 গ্রাম্য দোকান। সারিবদ্ধভাবে মাটির ঘর এখনো রয়েছে এখানে। মাথায় খড়ের চাল না থাকলেও টালি রয়েছে। ঘুরতে ঘুরতে জয়ন্ত লক্ষ্য করল কি যেন একটা চিন্তা করে চলেছে রাঘব। কি রে, কি এত ভাবছিস? ভাবছি গুপ্তধনের ব্যাপারটা। রাধানাথবাবু যে মিথ্যে কথা বলবেন সেটা তো মনে হলো না। তার মিথ্যে কথা বলার কোনো কারণ নেই। আমরা এখানে অনেক বছর পর এসেছি। তাছাড়া আমাদের এমন কিছু একটা বলে তিনি কোনো লাভ পাবেন না। যদি তাই হতো তাহলে কুয়োতে মৃতদেহ পাওয়ার খবরটাও এড়িয়ে গেলেন না, সব কিছুই বললেন। অর্থাৎ কিছু তো একটা ব্যাপার আছে। ছোট থেকে আমি এই বাড়িতে 2-3 বার এসেছি। প্রতিবারই কিন্তু গুপ্তধনের কথাটা শুনেছি। এমনকি রাধানাথ বাবুর ছেলে সতীনাথের মুখেও শুনেছি। তখনকার কথা এখন মনে পড়ে না, তখন আমার বয়স অনেক কম। কিন্তু এই বাড়িতে গুপ্তধনের কিছু একটা আছে। আর ওই যে গল্পটা শুনলি, সেটাও কিন্তু মিথ্যা নয়। এখনকার অনেকেই সেই গল্প জানে। সেই জন্যই তো বলছি, জমিদার বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। বেশি দিন রাধানাথ এখানে থাকতে পারবেন না। তাকে বাধ্য হয়ে ছেলের কাছে না হলে মেয়ের কাছে চলে যেতে হবে। অথচ এমন অবস্থাতেও তিনি একতলাতে ভবঘুরে 2 পরিবারকে আশ্রয় দিয়েছেন। জমিদারি চলে গেলেও জমিদারি মন তার এখনও রয়ে গেছে। আমাদের তার জন্য কিছু একটা করা দরকার। ভাবছি গুপ্তধনটা একবার খোঁজ করব। তুই কি বলিস? জয়ন্ত মনে মনে বেশ খুশি হলো। এই কারণেই তো এত জায়গা থাকতেও কলকাতা থেকে সে রাঘবকে এই সরলপুরেই নিয়ে এসেছে। প্রায় 7 বছর হয়ে গেল সরলপুরে সে আসেনি। এখানে আসার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হলো ওই গুপ্তধন। যদি হারিয়ে যাওয়া সেই গুপ্তধন খুঁজে পাওয়া যায়, এটা ভেবেই এইবার সে নিজের সঙ্গে বলতে গেলে একেবারে বগল দাবা করে নিয়ে এসেছে রাঘবকে। পরদিন সকালে ওরা কাজ শুরু করলো। এই বাড়িতে পুরনো বইপত্র খুব একটা নেই, যেখান থেকে জমিদার বাড়ির পুরনো ইতিহাস পাওয়া যাবে। যেটুকুই বা আছে সেগুলো খুব একটা কাজের নয়। রাধানাথ বাবুর কাছ থেকে সেই গল্পগুলো বারবার শুনেও এমন কিছু পাওয়া গেল না যা থেকে গুপ্তধনের হদিশ পাওয়া যায়। তবে একটা বিষয় তারা বুঝতে পারল, ওই মন্দিরে কিংবা তার আশেপাশে এমন কোনো জায়গা আছে যেখান থেকে গুপ্তধনের জায়গাটায় পৌঁছানো গেলেও যেতে পারে। ওরা গোটা দিন ভাঙা মন্দিরের আশেপাশে ঘুরে বেড়ালো। মন্দিরের দেওয়ালটা একপাশে ভেঙে পড়েছে। একসময় পাথরের ওপর মূর্তি ছিল, কিন্তু এখন আর সেটা নেই। ভাঙা মন্দিরের দেওয়ালের মেঝেতে শ্যাওলা জন্মেছে। গাছের শিকড় এখানে ওখানে জড়িয়ে রয়েছে। প্রথমে দেখে মনে হয়েছিল পাথরের বেদিটা সরালে বোধ হয় ওখান থেকে কোনো পথ বেরিয়ে আসবে, কিন্তু অনেক ধাক্কাধাক্কি করেও পাথরের বেদি কিন্তু সরল না। ঠিক তখনই ওর চোখ চলে গেল পাথরের সেই বেদির মতো জায়গাটার ঠিক মাঝামাঝি একটা জায়গায়। সেখানে গোল মতো একটা খোপ রয়েছে। সেই গোল মতো খোপটা যে কিসের সেটা বোঝা গেল না। এই জয়ন্ত, এখানে গোলমতো কিসের যেন একটা গর্ত রয়েছে। তাই তো, কিন্তু এখানে এমন একটা গর্ত কিসের? কিছু একটা এখান থেকে বের করা হয়েছে বলে মনে হচ্ছে।
বেশ কিছুক্ষণ আঙুল দিয়ে পর্যবেক্ষণ করার পর একটা সময় শক্ত ডাল দিয়ে সেটা নাড়াবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। খুলে যাওয়া তো দূরের কথা, এক চুল পর্যন্ত নড়ল না। পরদিন পেছনের বাগান মন্দির এবং আশেপাশের সমস্ত জায়গা খুঁড়ে দেখল। যেখানে মাটি নরম বলে মনে হলো সেখানেই খোঁজ করল, কিন্তু বিধিবাম কোথাও কিচ্ছু নেই। এইভাবেই দেখতে দেখতে আরও 3টে দিন কেটে গেল। সেদিন সন্ধেবেলা রাধানাথ বাবু এলেন ওদের ঘরে। তোমরা গুপ্তধন খোঁজার জন্য অনেক চেষ্টা করছো, বুঝতে পারছি। তা করো, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু দেখো বাপু, সাবধানে করো যা করার। বুঝতেই পারছো পুরনো বাড়ি কোথায় কি থাকে তার কোনো কিন্তু হদিশ নেই। আচ্ছা, বেদির কাছে একটা ছোট খোপ মতো ছিল মনে হলো, তার ভেতরে কিছু একটা তো ছিল, কিন্তু আমার মনে হয় সেটা এমন কিছু হতে পারে যেটা ওখানে রাখা যেতে পারে। আচ্ছা, আপনি এমন কিছুর খবর জানেন? না, তেমন তো কিছু আমি জানি না। কই এতদিন তো আমার চোখে তো কিছু পড়েনি। কিন্তু কেন বলো তো? ভেবেছিল রাধানাথ বাবু হয়তো এ বিষয়ে কিছু জানলেও জানতে পারেন, কিন্তু তিনি যখন বললেন জানা তো দূরের কথা, তিনি জিনিসটা কখনো চোখেও দেখেননি, তখন ওরা খানিকটা হতাশই হলো। কিন্তু কৌতূহল বড়ই জটিল বস্তু। যা একবার চেপে বসে তার শেষটা না দেখা অবধি মনে শান্তি আসে না। কিন্তু যে গুপ্তধন জমিদার মশাই ডাকাতের ভয়ে লুকিয়ে রেখেছেন, যা এতদিন কেবল লোকমুখে শোনা গিয়েছে, সে জিনিস কি এত সহজে পাওয়া যাবে? নিশ্চয়ই সেটা এমন কোনো স্থানে লুকিয়ে রাখা হয়েছে যেখানে মানুষের পৌঁছানো এক কথায় দুঃসাধ্য। পরদিন ওরা গেল বাড়ির একপাশে সেই পুরনো কুয়োটার কাছে। পরিত্যক্ত সেই কুয়োর নিচের দিকে এখনো কালো জলের অস্তিত্ব দেখা যায়। একটা দড়ি একসময় এখানে ঝোলানো ছিল, কিন্তু এখন আর সেটা নেই। ওপরে কাঠের লম্বা পাটা মতো রয়েছে। সেখান থেকে একসময় বোধহয় বালতি বাঁধা দড়ি ঝুলত। সেদিকে তাকিয়ে জয়ন্ত বলল, এইখানেই সেই মৃতদেহটা পড়ে থাকতে দেখা গিয়েছিল। রাঘব তখনও কুয়োর দেওয়ালের গায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু একটা দেখার চেষ্টা করছে, কিন্তু সেই দৃষ্টি অন্ধকারের জমাট বাঁধা দেওয়াল ভেদ করে বেশি দূর এগোতে পারছে না। একটা টর্চ হলে কিছুটা দেখা গেলেও যেতে পারে। কথাটা ভেবেই রাঘব একটা টর্চ নিয়ে এলো। তারপর টর্চের আলোয় ভালো করে কুয়োর ভেতরে নিচের দিকে দেওয়ালের দিকে ফেলে ফেলে দেখতে লাগলো। ভেতরটা এতটাই অন্ধকার যে টর্চের আলোয় সেই অন্ধকার যেন আরও বেশি করে ঘনীভূত হচ্ছে। কুয়োর শেষ প্রান্ত গিয়ে টর্চের তীব্র আলোটা কালো জলে যেন চাঁদের ন্যায় টলমল করছে। এছাড়া ভেতরে আর কিছুই নেই, সিঁড়ি নেই, এমনকি পা রাখার জায়গা পর্যন্ত নেই। ওর ভেতরে যদি কিছু থাকে তাহলে সেটা আমাদের নেমে দেখা দরকার। ওপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, এত অন্ধকার। দেখ, যদি ওই মন্দিরের কাছ থেকে গুপ্তধন লুকিয়ে রাখার কোনো পথ থাকে তাহলে সেটা নিশ্চয়ই মাটির তলায় থাকবে। আর মাটির তলায় থাকা প্রত্যেকটা পথের দুটো করে রাস্তা থাকে, একটা বাইরে যাওয়ার আর একটা ভেতরে যাওয়ার। দুটো পথের একটা পথ যদি মন্দিরের ওখানে থাকে, আর একটা পথ এই বাড়ির বাইরে কিংবা এই বাড়িতে অন্য কোথাও থাকতে হবে। তাই আমাদের অন্তত একবার হলেও নেমে দেখা দরকার, না হলে হঠাৎ করে ওই মৃতদেহ থাকবে কেন? তুই পাগল হয়েছিস নাকি? এ অনেক গভীর, তলায় অনেক কিছু থাকতে পারে। একটা রিস্ক আমাদের নিতেই হবে। এমনটা তো হতেও পারে ওই লোকটার কোমরে দড়ি বাঁধা ছিল। তুই বলেছিস লোকটা দড়ি বেঁধে বা দড়ি ধরে নিচের দিকে নামার চেষ্টা করছিল, আর তখন তাকে কেউ হত্যা করেছে। তার মানে লোকটা নিশ্চয়ই বুঝতে পেরেছিল তলায় নিশ্চয়ই কিছু একটা আছে। কথাগুলো শুনে রাঘবের মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলো জয়ন্ত। সে নিজেও সেটা দেখেছিল। মৃতদেহ যখন ওপরে তোলা হয়েছিল তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও সে একবারের জন্য দেখেছিল তার কোমরের কাছে একটা পুরনো হয়ে যাওয়া দড়ি শক্ত করে বাঁধা রয়েছে, আর তার কোমরের কাছে একটা গোঁজা ছিল ছুরি।
আমাদের একবার চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। একবার চেষ্টা করে দেখি। আমি নিচে নামবো, তুই দড়ি ধরে থাকবি। ওই কুয়োতে নিশ্চয়ই দড়ি আছে, সেই দড়িটা নিয়ে আয়। এরপর কাজ খুব দ্রুত হলো। রাধানাথ বাবুকে না জানিয়ে ওরা পাশের কুয়োর দড়ি খুলে নিয়ে সেই কুয়োতে ফেলল। তারপর তৈরি হয়ে নিয়ে কোমরের সঙ্গে দড়ি বেঁধে প্রথমে রাঘব ধরে ধরে নিচের দিকে নামল। ওপরে জয়ন্ত দাঁড়িয়ে রইল। দিনের বেলা হলেও বেশ খানিকটা নিচের দিকে নেমে আসতেই কেমন যেন অন্ধকার হয়ে আসতে লাগলো চারপাশটা। রাঘব ওপরের দিকে তাকিয়ে দেখল আকাশে আলো তখনও ভালোভাবে দেখা যাচ্ছে। ওপরে জয়ন্তের মুখটা ঝুঁকে রয়েছে। ওপর থেকে জয়ন্ত বলছে, সাবধানে, যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে উপরে উঠে আসবি। ওটা কিন্তু অনেক পুরনো, এদিকে চট করে এভাবে নামাটা। রাঘব কিছু বলল না। সে শ্যাওলা জমা দেওয়ালের গায়ে পা দিয়ে একটু একটু করে নিচের দিকে নেমে যেতে লাগলো। দড়িটা অনেক নিচ পর্যন্ত গেছে। কতটা পাওয়া যাবে সেটাই ভাবছিল রাঘব। একদম তলা পর্যন্ত যাওয়া যাবে কি? কিন্তু এই কুয়োর ভেতরে আছেটা কি, যার জন্য এই কুয়োতে রাতের আঁধারে ঝড় বৃষ্টির মধ্যেও কেউ নামতে চেয়েছিল? ব্যাপারটা কি? মনের মধ্যে অনেক কিছু চলছিল রাঘবের, যেমন গুপ্তধন, অমরনাথ রায়ের সেই রাতে হঠাৎ করে সোনা নিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া, আবার ফিরে আসা। সবকিছু একসাথে তার মাথার মধ্যে বারংবার ঘুরে চলেছে। আর ভাবতে ভাবতেই আরো খানিকটা নেমে আসতেই একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারে রাঘব। দড়িটা শেষ হয়ে গেছে, কিন্তু তখনও তার পায়ে জল এসে পৌঁছায়নি। অনেকটা নিচে নামতে ঠান্ডা বাতাস যেন তার গায়ে চেপে ধরছে। নিচটা ভীষণ ঠান্ডা, আরো বেশি অন্ধকার। তার পকেটে টর্চ আছে, কিন্তু দড়ি ছেড়ে টর্চ চালানোর সুবিধে হবে না। কি করা যায় ভেবে একটা উপায় বার করল সে। দড়িটার শেষ প্রান্তের সঙ্গে নিজের কোমরে বাঁধা দড়িটাকে ভালো করে বেঁধে নিল, তাহলে ওপরের দড়ির সঙ্গে সে ঝুলে থাকবে। এবার নিজের হাতটাকে ছাড়িয়ে নিয়ে পকেটের কাছে গুঁজে রাখা টর্চটাকে বার করে আলোটা ফেলল চারিদিকে। এখনো বেশ খানিকটা নিচের দিকে জল রয়েছে। দেওয়ালের গায়ে টর্চের আলো ফেলতে ফেলতে আরো খানিকটা নিচের দিকে চোখ চলে গেল তার। আরে ওটা কি? সঙ্গে সঙ্গে রাঘবের গোটা শরীর যেন শিরশির করে উঠল। পাথরের দেওয়ালে সামান্য ফাটল ধরেছে এখানে ওখানে, আর সেই ফাটলের গায়ে তার পা থেকে মাত্র 1 হাত নিচে একটা মাথা বেরিয়ে এসেছে। শ্যাওলা জমা দেওয়ালের গায়ে যেন কালো রঙের একটা মাথা, সেটা আস্তে আস্তে নড়ছে এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। রাঘবের এক মুহূর্ত অসুবিধা হলো না বুঝতে যে কালো মাথাটা বারবার দুলে দুলে ওপরে উঠছে। প্রাণীটা বিষধর সাপ ছাড়া অন্য কিছু হতেই পারে না। মাটির এতটা নিচের দিকে পাথরের মধ্যে যে সাপ নিজের বাসা বাঁধে, সে প্রাণী আর 10টা সাধারণ সাপের মতো নয়। এ নিশ্চয়ই কোনো বিষধর সাপই হবে। গলা শুকিয়ে গেল রাঘবের। বিপদ হতে পারে ভেবে পিস্তল আর ছুরিটা কোমরে নিয়ে এলাম ঠিকই, কিন্তু এমন একটা জায়গায় ছুরি চালানো সহজ হবে না। তাছাড়া দড়িতে ঝুলে ঝুলে তো কাজটা আরও দুঃসাধ্য। টর্চের আলো সাপটার চোখে গিয়ে পড়তেই খানিকটা হকচকিয়ে গেল প্রাণীটা। বোধহয় প্রাণীটা ভাবতেও পারেনি এখানে কারোর উপস্থিতি ঘটতে পারে। খানিকটা ভয়েই আর তীব্র আলোর ঝলকানিতে সে মুহূর্তের মধ্যে নিজেকে খানিকটা ভেতরে ঢুকিয়ে নিল, কিন্তু মাথার খানিকটা তখনও বাইরে বেরিয়ে রইল। রাঘব বুঝতে পারল এইভাবে জলের মধ্যে নামাটা সহজ হবে না। জল এখনো খানিকটা নিচে রয়েছে। একটা ছোট লাফ দিয়ে সেই জলে নামা যায়, কিন্তু তাতে বিপদ হতে পারে দুটো। প্রথম বিপদ, তার মধ্যে যদি কিছু থেকে থাকে তাহলে রাঘব নাও বাঁচতে পারে। আর দ্বিতীয় বিপদটা হলো দড়িটা তার হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা। জল যে কতটা গভীর সে সেটা জানে না। ওপর থেকে জয়ন্তের গলা শোনা গেল। কিরে, কিছু দেখতে পেয়েছিস? রাঘবের সাড়া না পেয়ে আবারও ডাকলো জয়ন্ত। এবার নিচ থেকে রাঘবের গলা শোনা গেল। রাঘবের গলা মুহূর্তের মধ্যে যেন গম গম করে উঠল। শেষ প্রান্তে যখন এসে পৌঁছালো তখন সেই গলার স্বর অনেক কম। দড়ি শেষ হয়ে গেছে,
আমার পায়ের থেকে খানিকটা নিচেই জল, আমি দড়ি ছেড়ে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছি। পাগলের মতো কথা বলিস না। দড়ি ছেড়ে তুই জলের মধ্যে ঝাঁপ দিবি মানে? জল কতটা গভীর সেটা কি তুই জানিস? তারপর যদি উঠে আসতে না পারিস তখন? সে বুঝতে পারল যে উত্তেজনার বশে সত্যি সত্যি সে ভুল করে বসেছে। তাই দড়িটা ধরে রেখে দেওয়ালের এক পাশে এগিয়ে গেল। যেদিকে সাপটাকে দেখা গিয়েছিল সেই দিকে নয়, উল্টো দিকের দেওয়ালের দিকে এগোতে লাগলো। ঠিক তখনই একটা ব্যাপার ঘটে গেল। কোমরের কাছে যে দড়িটার সঙ্গে রাঘব নিজের দড়িটা বেঁধে রেখেছিল, এইবার সেটাই ছিটকে গেল। আর সঙ্গে সঙ্গে সে হুড়মুড় করে গিয়ে পড়ল জলের মধ্যে। প্রথম ধাক্কায় দেওয়ালে পড়ে সে নেমে গেল নিচের দিকে। শ্যাওলা দেওয়াল, তাই ধরতে গিয়েও ধরতে পারল না। হাতের টর্চটা ছিটকে গেল জলের মধ্যে। কোনো রকমে দেওয়াল ধরতে যাওয়ার চেষ্টা করতে গিয়ে জলের মধ্যে পড়ে ডুবে গেল বেশ খানিকটা। কি হলো? দড়িটা তো হালকা হয়ে গেল কি করে? তাহলে কি কোনোভাবে রাঘব দড়ি খুলে ফেলেছে? রাঘব, এই রাঘব, রাঘব, ঠিক আছিস তুই? রাঘব, এই রাঘব, শুনতে পাচ্ছিস? রাঘব। রাঘবের কোনো উত্তর না পেয়ে জয়ন্ত কিন্তু এবার বেশ ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল অনেক বছর আগে দেখা সেই মৃতদেহটার কথা, যেটা জল থেকে ওপরে তোলা হয়েছিল। জয়ন্ত আর দেরি না করে তাড়াতাড়ি ওর চারপাশে ঘুরতে ঘুরতে বারবার রাঘবের নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু রাঘব সাড়া দিল না। জয়ন্ত আর দেরি না করে ছুটে গেল রাধানাথ বাবু আর হরিচরণকে ডাকতে। এদিকে জলের মধ্যে পড়ে বেশ খানিকটা ডুবে গিয়েছিল রাঘব। ভীষণ ঠান্ডা জল, তাছাড়া জলের ভেতরে থাকা আরও কি লতা পাতার মতো জিনিস বারবার পেঁচিয়ে যাচ্ছে পুরো শরীরে। চারিদিক জমাট বাঁধা অন্ধকার, নিজের হাতটা অবধি দেখা যাচ্ছে না। সেই অন্ধকারেই হাতড়িয়ে হাতড়িয়ে কোনো মতে সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করতেই তার মাথাটা ঠুকে গেল পাথরের দেওয়ালে। তবুও হাতড়ে হাতড়ে কোনো রকমে জলের ওপরে মাথাটা তুলতেই দেখতে পেল চারপাশটা যেন আরও বেশি অন্ধকার। দড়িটা দেখা যাচ্ছে না, অনেকটা উপরে ঝুলছে। মাথার উপরে একটা আলোর বিন্দু টলমলো করছে। রাঘব বুঝল ওটাই আকাশ। দিনের আলো তাহলে এখনো ফুরিয়ে যায়নি। এভাবে বেশিক্ষণ ভেসে থাকা সম্ভব নয়। একে তো শ্যাওলা ধরা দেওয়াল, একটা পা রাখার জায়গা নেই, তার উপর অনেক দিনের পুরনো জল। এরই মধ্যে নিঃশ্বাস নিয়ে খানিকটা কষ্টই হচ্ছে রাঘবের। তবুও কোনো রকমে দুপায়ের ধাক্কায় জলের ওপর বেশ খানিকক্ষণ ভেসে রইল। জলের মধ্যে লতা পাতা যেগুলো এতদিন ধরে জন্মেছে, সেগুলোই এবার তার পা জড়িয়ে ধরতে শুরু করেছে। সর্বনাশ, জয়ন্ত মিথ্যে বলেনি। এর মধ্যে এভাবে নামাটা ঠিক হয়নি। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু জয়ন্ত গেল কোথায়? এতক্ষণ হয়ে গেল তার তো কোনো সাড়া শব্দ নেই। রাঘব দু পায়ে প্রাণপণে জল কাটতে কাটতে চিৎকার করে ডাকতে লাগলো, জয়ন্ত, জয়ন্ত, কোথায় গেলি? শুনতে পাচ্ছিস? কিন্তু জয়ন্তর সাড়া পাওয়া যায় না। অনেকটা উপরে ফর্সা আকাশ দেখা যায়, কিন্তু সেখান থেকে জয়ন্তের মুখ দেখা যায় না। অথচ একটু আগে পর্যন্ত সেখানে জয়ন্ত ছিল। রাঘব এক পাশের দেওয়ালের কাছে হাত রেখে কোনো রকমে জল কাটার চেষ্টা করছিল। ঠিক তখনই তার হাতটা চলে যায় সেই দেওয়ালের দিকে থাকা একটা ছোট্ট জায়গায়। প্রথমে মনে হয়েছিল একটা গর্ত মতো, তারপর বুঝতে পারল না, এটা কোনো গর্ত নয়, একটা চারকোণ মতো জায়গা। ভেতরটা শ্যাওলার সাথে হলেও বেশি বড় নয়। কি একটা মনে হতে সেটাকে আঁকড়ে ধরে ওঠার চেষ্টা করতে যেতে তার গায়ে সামান্য চাপ পড়ল। আর তাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। রাঘব যেখানে রয়েছে তার থেকে প্রায় হাতখানেক ওপরে পাথরের একটা দেওয়াল যেন খানিকটা পেছনের দিকে সরে গেল। প্রতিধ্বনিত হলো একটা ঘর ঘরের শব্দ। রাঘব অবাক হয়ে দেখল দেওয়ালের খানিকটা ফাঁক হয়ে গিয়েছে, আর সেই সাথে আলগা হয়ে এসেছে রাঘবের হাত। সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। সর্বনাশ! তোমাদের বারণ করেছিলাম যে ওই কুয়োটা থেকে দূরে থাকো, দূরে থাকো। ওটা ভালো নয়। তোমরা আমার একটা কথাও শুনলে না। জয়ন্তের মুখে সবটা শুনে
আর কাল বিলম্ব না করে দ্রুত কুয়োর দিকে ছুটতে লাগলেন রাধানাথ রায়। তার পিছনে হরিচরণ, তারও পিছনে জয়ন্ত। এমনকি ভবঘুরে যারা আশ্রয় নিয়েছে তারাও ব্যাপারটা বুঝতে পেরে এই দিকে এগিয়ে এসেছিল। জমিদার বাড়িটা গ্রাম থেকে একটু বাইরের দিকে, আর তাই গ্রামের লোকেরা এখনো খবর পায়নি। খবর পেলে এতক্ষণে তারাও এসে পৌঁছাতো। রাঘব, আয় রাঘব, শুনতে পাচ্ছিস? রাঘব, রাঘব, বাবা রাঘব, শুনতে পাচ্ছ? কুয়োর কাছে এসে ডাকাডাকি কিছুক্ষণ চলল ঠিকই, কিন্তু ভেতর থেকে যে আওয়াজ পাক খেতে খেতে ওপরের দিকে উঠে আসলো সেটা রাঘবের কণ্ঠ নয়, তাদেরই ডাকের প্রতিধ্বনি। বিপদ যে একটা হয়েছে সেটা আন্দাজ করা শক্ত নয়, কিন্তু বিপদটা যে কতটা গুরুতর সেটাই বুঝে উঠতে পারছে না জয়ন্ত। কিন্তু বিপদ যতই গুরুতর হোক না কেন, সে আর এক মুহূর্তেও এখানে বসে থাকতে পারবে না। দড়ি এখনো ঝুলছে, এই দড়ি দিয়েই রাঘব নেমে গিয়েছিল, এবার তার পালা। আর কথাটা বলতেই প্রথমেই বাধাটা আসলো রাধানাথ বাবুর কাছ থেকে। কি সর্বনাশের কথা বাবা জয়ন্ত! এই কুয়োতে যে একবার নেমেছে সে আর বেঁচে ফেরেনি। হয়তো এতক্ষণে রাঘব বাবারও তেমন কিছু যদি হয়ে গিয়ে থাকে। বলছি বাবা জয়ন্ত, তুমি নেমো না। আমি গ্রামের লোক পাঠাচ্ছি, ওরা আসুক, তারপর না হয় যেটা ভালো বোঝা যাবে সেটা করা হবে। আমায় আটকাবেন না। আমি এই গুপ্তধনের খোঁজেই কিন্তু এখানে এসেছিলাম। আমি জানতাম এই বাড়ির অবস্থা ভালো নয়। যদি গুপ্তধন খুঁজে পাওয়া যায় তা আপনার কাজে লাগবে। রাঘব আর আমি মিলে কলকাতায় অনেক রহস্য উদ্ঘাটন করেছি, তাই এখানের গুপ্তধনটাও যদি খুঁজে দিতে না পারি তাহলে আমাদের সম্মান থাকবে না, আর তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবো আমি। আর সবচাইতে বড় কথা, যেখানে রাঘব এমন একটা বিপদে পড়েছে আর সেখানে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। ঠিক আছে, তুমি যখন আমার কথা শুনবেই না বলে ঠিক করেছো, তখন যাও, আমি আর কি বলবো। কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোমাকে, এটাতে কিন্তু না করা কিন্তু চলবে না। এই দড়িটা কুয়োর নিচ পর্যন্ত পৌঁছয় না। আমি দেখেছি এই দড়ির মাথায় বালতি বাঁধলেও সেটা জল পর্যন্ত যাবে না। আরও একটা দড়ি আনতে হবে। আর একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ব্যবস্থা করে নিয়ে আসছি। রাধানাথবাবু কথাটা মন্দ বলেননি। ঝোঁকের বশে কোনো কাজ করাই ঠিক হবে না, আর যেখানে বিপদের গন্ধ লেগেই আছে সেখানে সতর্কতা শিথিল করে সেই বিপদ আরও বাড়বে বই কমবে না। আর তাছাড়া রাঘব এখনও নিচে, জানা নেই তার এখন কি অবস্থা। বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। এমন একটা জায়গায় যাওয়ার আগে তাই প্রস্তুতি নেওয়াটা আবশ্যক। হরিচরণকে রাধানাথবাবু কি যেন একটা বলল। মনিবের হুকুম পেতেই দ্রুত ছুটে গেল হরিচরণ। কিন্তু জয়ন্তের মনে ধীরে ধীরে একটা ঝড় উঠেছে, আর অপেক্ষা করতে পারছে না সে। বারবার হরিচরণের ফেরার পথের দিকে তাকাতে তাকাতে অস্থির পায়ে পায়চারি করতে লাগলো। হরিচরণ এখনো আসছে না কেন? রাঘবের হাসি মাখা মুখটা ভেসে উঠল জয়ন্তের চোখের সামনে। রাঘব ডুবতে ডুবতেও লতা পাতা ছাড়িয়ে কোনো রকমে ওপরের দিকে উঠে শ্যাওলা ধরা দেওয়াল বেয়ে ওপরের দিকে যতবারই উঠে আসার চেষ্টা করল ততবারই তার পা দুটো পিছলে যাচ্ছিল নিচের দিকে। একে তো অন্ধকার ঠান্ডা ভাব, আর তার মধ্যে একটা পচা দুর্গন্ধ তার নাক বন্ধ করে ফেলেছিল বারবার। তবুও কোনো রকমে শ্যাওলা দেওয়ালের গায়ে পা রাখতে গিয়ে একটা অদ্ভুত চিন্তা এসে তার মাথায় ভিড় করে। কুয়োটা বেশি চওড়া নয়। একটা মানুষ শুয়ে পড়লে লম্বালম্বি তার হাত এবং পায়ের মধ্যে দুটো দেওয়াল এঁটে যাবে। তাছাড়া রাঘব বেশ লম্বা, একসময় জিমন্যাস্টিক করেছে। ব্যাপারটা মাথায় আসতেই সে একটা পন্থা নিল। জলের এক পাশে দাঁড়িয়ে পাথরের শ্যাওলা ধরা দেওয়ালের ওপরে কোনো রকমে নিজের দুটো হাতকে রেখে পাটাকে সাঁতার কাটার মতো করে ওপরের দিকে নিয়ে গেল। তারপর দুটো পা সেই পাথরের দেওয়ালে ধরল। তারপর শরীরের সমস্ত শক্তি এক জায়গায় করে 2-3টে ধাক্কায় নিজের শরীরটাকে ওপরের দিকে আনার চেষ্টা করল। জলের মধ্যে বলেই ব্যাপারটা সম্ভব হলো, অন্য কোথাও হলে সম্ভব হতো না। কিন্তু ওই 3টে ধাক্কাতেই তার কাজ হয়ে গেছে। সেই ফোকর মতো জায়গাটায় তার হাত চলে এসেছে। সেটায় হাত রেখে একটা হ্যাঁচকা টান দিতেই
ঠিক দেওয়ালের কাছে বাঁধা কোনো দড়ি ধরে যেভাবে কেউ বসে থাকে, ঠিক সেভাবে এক মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। তারপর আর কিচ্ছু না ভেবে মাথাটা ঢুকিয়ে দিল ভেতরের দিকে। গহ্বরটা ছোট হলেও অন্তত শুয়ে শুয়ে তার ভেতরে ঢোকা যায়। রাঘব ভেতরের দিকে ঢুকতে ঢুকতে মনে মনে বলল, এটা আবার কোন জায়গা? এখান থেকে সত্যি সত্যি কোথাও গিয়ে পৌঁছাবো তো নাকি নাকি আবার ফিরে আসতে হবে? রাঘব সামনে এগোতে লাগল। পথটা যেন ধীরে ধীরে আরো বড় ও আরো প্রসারিত হয়ে আসছে। প্রথমে তাকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল, আর সে যে আস্তে আস্তে ওপরের দিকে উঠছে সেটাও বোঝা যাচ্ছে। এই অবস্থা থেকে কোনো রকমে 4 হাতে পায়ে সে এগিয়ে এলো খানিকটা, আর তারপরেই একটা বড় মতো ফাঁকা জায়গায় এসে পড়ল। এখান থেকে নিচের দিকে নামতে হবে তাকে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না সে। হঠাৎ করে তার মনে পড়ল যে প্যান্টটা সে পরে আছে, সেই প্যান্টের পিছনের পকেটে একটা ছোট্ট শক্তিশালী টর্চ সে এখানে আসার আগে রেখেছিল। সেটা এমনভাবে রাখা ছিল যাতে প্রচণ্ড ইমার্জেন্সি এলে সেটা যেন ব্যবহার করা যায়। কথাটা মনে পড়তেই তার মুখে একটা হাসি খেলে গেল। প্যান্টের ভেতরের দিকের পকেটের ভেতর থেকে শক্তিশালী ছোট্ট টর্চটা বার করে জ্বালাতেই সে কিন্তু অবাক হয়ে গেল। সে একটা ঘরের মতো জায়গায় এসে পড়েছে। চারিদিকে পাথরের দেওয়াল এবং তার নিচের দিকে সরু রাস্তা নেমে গেছে। সেই রাস্তা ধরে আরও খানিকটা নিচের দিকে নেমে গেল সে। তারপর আবার ওপরের দিকে উঠে গেল। একটা ব্যাপার খুব বুঝতে পারছিল যে ঘরটা যতটা বড় বলে মনে হচ্ছে ততটা বড় কিন্তু নয়। আসলে সে একটা জায়গাতেই গোল করে ঘুরতে ঘুরতে ওপরের দিকে উঠে চলেছে। রাঘব মনে মনে বলল, দেখাই যাক না এর শেষে কি আছে। যতদূর মনে হচ্ছে আমরা যার খোঁজে এখানে এসেছি এটাই সেই জায়গা। রাঘব যখন কুয়োর ভেতরে সেই গোপন কক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, তখন অন্যদিকে হরিচরণ একটা বিশাল লম্বা দড়ি এনে কুয়োর পাশে দাঁড়ালো। এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আর কাল বিলম্ব করা সম্ভব নয়। জয়ন্ত সেই দড়ি কোমরে জড়িয়ে নিয়ে নিচে নামতে শুরু করল। ওপরের সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। জয়ন্ত নেমে এলো। নিচের দিকে দড়িটা যেখানে শেষ হয়েছে সেখানটা এসে চারিদিকে তাকিয়ে দেখল এবং দুবার রাঘবের নাম ধরে ডাকল, রাঘব, আয় রাঘব, রাঘব, আয় রাঘব। টর্চের আলো একপাশে ফেলতেই সেই দেওয়ালের খাঁজটা চোখে পড়ল তার। আর তখন সে দেখতে পেল সেই গর্তের মতো জায়গাটায় জলের রেখা রয়েছে। মনে হলো কেউ যেন সেই পথেই এগিয়ে গিয়েছে, আর তাই তখন সেখানে জল লেগে গেছে। ওপর থেকে অনেকেই ডাকছিল। তাদের দিকে গুরুত্ব না দিয়ে সেই ছোট্ট ফাঁকের ভেতর দিয়ে জয়ন্ত ভেতরের দিকে ঢুকে গেল। তারপর রাঘবের মতো প্রথমে ওপরের দিকে, তারপর নিচের দিকে, তারপর সেই ঘোরানো পথ ধরে ধীরে ধীরে উঠে আসতে লাগলো ওপরের দিকে। একসময় দূর থেকে টর্চের আলো দেখতে পেয়ে জয়ন্ত চিৎকার করে উঠল, রাঘব। হঠাৎই এই নিশ্চুপ নগরীতে জয়ন্তের পরপর দুবার ডাকের আওয়াজে ছোট্ট ঘরটা যেন গম গম করে উঠল। ডাক শুনে রাঘব পেছনের দিকে ঘুরে তাকালো। তারপর তার কাছে এগিয়ে এসে বলল, জয়ন্ত, যে রাস্তাটা আমরা খুঁজছিলাম সেই রাস্তাটা বোধহয় আমরা সত্যি সত্যি খুঁজে বার করতে পেরেছি। আমারও সেটাই মনে হচ্ছে। এটাই শেষ পথ, কিন্তু গুপ্তধন কোথায় রাখা আছে? ওরা আরও এগোতে লাগলো। এগোতে এগোতেই ওরা গিয়ে পৌঁছালো একটা দরজার কাছে। পাথরের একটা দরজা। পাথরের দরজায় খানিকটা ধাক্কা দিতেই ঘর ঘর শব্দে খুলে গেল দরজাটা। আর খুলতেই টর্চের আলো সরাসরি যে বস্তু দুটোর ওপরে গিয়ে পড়ল তাতে দুজনেরই চোখ জল জল করে উঠল। দুটো সোনালি রঙের বাক্স। আর ঠিক তখনই কাদের যেন পায়ের শব্দ পেছন থেকে শুনতে পেল তারা। শব্দ আসতেই মনে হলো ওই পথে আরও কেউ যেন ঢুকে আসছে। যারাই হোক না কেন, এই পথে এলে গুপ্তধন কিন্তু তারা নিয়ে চলে যাবে। আমার মনে হয় জলে নামতে অনেকটা সময় লেগেছিল,
জলের তলাতেই ওই গুপ্তধন ছিল, তাই এতদিন ধরে কেউ খুঁজে পায়নি। আর এখন তো মনে হচ্ছে ওই মন্দিরের বেদির কাছে যে খোপ ছিল ওটা কোনো তালার মতো, কোনো একটা চাবির মতো। ওখানে কিছু প্রবেশ করাতে পারলে তাহলে ওই পথ খুলে যেত। কিন্তু এবার আমরা কি করব? পাথরের দরজা লাগালে আমরা লুকিয়ে থাকতে পারবো। আয় 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 আয়, কোনো রকমের দরজাটা যদি বন্ধ করা যায় একটু। ওরা হাতের টানে দরজাটা বন্ধ করে ফেলল প্রায়, তবুও সামান্য ফাঁক রেখে দিল। একটু পরেই সেই পথে এসে ঢুকল দুজন লোক, দুজনের হাতেই টর্চ। এবার ওরা চিনতে পারল ভবঘুরে যে দুটো পরিবার এখানে আশ্রয় নিয়েছিল তাদের দুই পরিবারেরই দুজন লোক রয়েছে। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, ভালোয় ভালোয় বেরিয়ে আয়, এতদিন ধরে ওই গুপ্তধনের জন্য আমরা অপেক্ষা করছি, এত সহজে তো ওটা কাউকে নিয়ে যেতে দেব না। এত বছর ধরে আমরা এখানে রয়েছি, আমার পরিবারের লোকেরাও এই দিকে সব সময় নজর রেখেছিল। আমাদের নজর এড়িয়ে তোরা গুপ্তধন নিয়ে বেরিয়ে যাবি? তা কখনো হবে না। উপরে ওই বুড়োটাকে আর ওই ছেলেটাকে বেঁধে রেখে এসেছি। ওরা তার মানে এখানে এমনি এমনি ছিল না, এই গুপ্তধনের জন্যই ছিল। কিন্তু কিন্তু এখন আমরা কি করব? কোনো চিন্তা নেই, এখন ওদের কিভাবে এখান থেকে সরাতে হবে সে কথা আমার জানা আছে। কথাটা বলে রাঘব পাথরের দরজাটায় সামান্য শব্দ করল। তাতেই লোকগুলো সেদিকে টর্চের আলো ফেলল। দরজাটা দেখতে পেয়ে ওদের মধ্যে এগিয়ে এলো একজন। আরে ওই দরজাটার পেছনে কিছু আছে, কিন্তু ছেলে দুটো গেল কোথায়? ছেলেগুলো যেখানে যায় যাক, দরজার পেছনে নিশ্চয়ই গুপ্তধন আছে। চলো চলো, যার জন্য এসেছি সেটা যখন হয়ে গেছে আর অন্য কিছু ভেবে লাভ কি? লোক দুটো পাথরের দরজার দিকে এগোতে লাগলো। লোক দুটো পাথরের দরজার কাছে আসতেই শক্ত হাতে দরজাটা খুলে ফেলল। ভেতরে বাক্স ভরা সেই সোনার দুটো বাক্স রয়েছে। লোকগুলোর যেই বাক্সের ওপর নজর গেছে, সোনার বাক্স দেখে আনন্দে তাড়াতাড়ি বাক্সের কাছে যেই না এগিয়েছে, এমন সময় পেছন থেকে ওরা লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। চলতে লাগলো ধস্তাধস্তি। লোক দুটোর গায়েও শক্তি কম নয়। ওদের মধ্যে একজন জয়ন্তকে প্রায় কোণঠাসা করে ফেলেছে। এমন সময় রাঘব অন্য একজনের মুখ লক্ষ্য করে মারল এক ঘুষি, আর তারপরই তাকে মাটিতে ফেলে দিল। তারপর খুব দ্রুত গতিতে নিজের জামাটা খুলে তার হাত বেঁধে দিল। ততক্ষণে অন্যজন জয়ন্তের গলা চেপে ধরে রয়েছে মাটির ওপর। আর একটু হলেই জয়ন্তের নিঃশ্বাস বেরিয়ে আসবে, এমন সময় রাঘব তার ঘাড়ের কাছে লক্ষ্য করে মারল এক লাথি। লোকটা ছিটকে পড়ল। তারপর আবারও লাফিয়ে উঠে পরক্ষণেই তার হাতের ছুরিটা নিয়ে লাফিয়ে পড়ল রাঘবের ওপর। রাঘব সামলাতে পারলেও পুরোপুরি কাটাতে পারল না। তার হাতের কাছে ছুরিটা গেঁথে বসল, আর একটু হলেই ছুরিটা সোজা বিঁধে যেত তার বাহুতে। জয়ন্ত পিছন থেকে এসে লোকটাকে মারল এক ধাক্কা, আর তাতেই লোকটা আছড়ে পড়ল পাথরের দেওয়ালে। প্রচণ্ড আঘাতে ধীরে ধীরে লুটিয়ে পড়ল মেঝেতে। মৃত নয়, শ্বাস চলছে, তবে সংজ্ঞা নেই। তাকেও বেঁধে ফেলা হলো। তারপর ওরা দুজন সেখান থেকে বেরিয়ে যাওয়ার অন্য একটা পথ খুঁজতে লাগলো। আরো খানিকটা উপরের দিকে উঠে আসতেই একটা পথ দেখতে পেল, একটা ঢাকনার মতো জায়গা। জায়গাটা ঠেলাঠেলি করেও ওরা খুলতে পারল না। জয়ন্ত বলল, যতদূর মনে হচ্ছে এইটাই হচ্ছে সেই মন্দিরের উপরের দিকটা। একটা কাজ করতে হবে, তুই দড়ি নিয়ে নেমেছিস তো, তুই দড়ি ধরে উপরে উঠে যা। তারপর লোক দুটোকে উপরে তোলার ব্যবস্থা করতে হবে ওই দড়ি দিয়েই, তারপর আমাকে উঠতে হবে। সেভাবেই ব্যবস্থা করা হলো। প্রথমে জয়ন্ত উঠে পড়ল, তারপর রাঘব নিচে থেকে দড়ি দিয়ে লোক দুটোকে বেঁধে দিল। ওদেরকে তোলা হলো, তারপর উঠে এলো রাঘব। গুপ্তধনের ব্যাপারে বাইরে আর কাউকে সেভাবে জানানো হলো না। ভবঘুরে লোক দুটো আর তার পরিবারকে সেদিনই সেই গ্রাম থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। গুপ্তধনের কথাটা শুধু জানল রাধানাথ, হরিচরণ এবং ওরা দুজন। ওরা কিন্তু দেরি না করে সেই রাতেই নিচে নেমে বড় বড় ব্যাগেতে গুপ্তধনের সোনাগুলো ভরে ওপরে তুলে ফেলল। শেষ রাত্রের দিকে যখন কাজ শেষ হয়ে এলো, তখন গ্রামের কয়েকজন লোককে নিয়ে
সেই দুজন লোক এসে উপস্থিত হলো জমিদার বাড়িতে। কি ব্যাপার তোমরা এই সময়? ওরা বলছে আপনি নাকি গুপ্তধন খুঁজে পেয়েছেন জমিদার বাবু। ছোট থেকেই তো শুধু শুনেই এসেছি, তাই একবার আসলাম নিজের চোখে দেখতে। ওরা যে সমস্ত কথা বলেছে সবটা কিন্তু সত্যি নয়, তাতে কিছুটা মিথ্যা মেশানো আছে। হ্যাঁ, ওরা আমার এই গুপ্তধন চুরি করতে চেয়েছিল। তোমাদের তো আগেই বলেছি আমাদের পূর্বপুরুষ এই গুপ্তধন রেখে গিয়েছিল আমাদের জন্য। তবে সেই গুপ্তধনের পরিমাণ এত বেশি তা আমার দরকার নেই। আমি এই বাড়ি মেরামতির জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই রাখবো, আর বাকি সমস্ত আমি আমার গ্রামের মানুষদের উন্নতির কাজে লাগাবো। চাষের জমির কাজ, গ্রামের দিঘি বানানো, মাটির রাস্তা নতুন করে তৈরি করা, সেই সমস্ত কাজে সেই টাকা আমি ব্যয় করতে চাই। আর তাছাড়া আমাদের এই গ্রামে একটাও হাসপাতাল নেই, আমাকে একটা হাসপাতালও তৈরি করতে হবে। সমস্ত কাজ আমি ওই টাকা দিয়েই করব। সে টাকার পরিমাণ অনেক বেশি। তোমরা আমার কথা বিশ্বাস করতে পারো কিন্তু? সে আমরা জানি জমিদার মশাই, আপনার উপর পুরো বিশ্বাস আছে। আপনি কিছু পেলে সেটা আমাদের দিবেন না, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা তো জানি আপনি কেমন মানুষ, শুধু সেই গুপ্তধন একবার নিজের চোখে দেখতে চাই আর কি। রাধানাথ বাবু ওদের গুপ্তধন দেখালেন। সবাই বেশ খুশি হলো। রাধানাথ বাবু জানালেন, শোনো, এই সোনাদানা অল্প অল্প করে বিক্রি করতে হবে, না হলে প্রচুর সমস্যা বাড়বে। গুপ্তধনের কথা গ্রামের বাইরে যেন কোথাও না যায়। সমস্তটা বিক্রি করে দেওয়ার আগে পর্যন্ত অন্তত কারোর কানে যেন এই কথা না যায়। সেই দুটো লোককেও রাধানাথ বাবু ক্ষমা করে দিলেন। তারা তার পায়ে ধরে ক্ষমা চাইল। তাদেরকে তিনি সেখানেই থাকতে দিলেন। জয়ন্ত রাঘবের অবাক বিস্ময়ের আর শেষ রইল না। রাঘব বলল, এই দুটো লোক তার গুপ্তধন চুরি করতে চেয়েছিল, এমন শত্রুকেও ক্ষমা করে দেয়, এমন মানুষ ভাই আমি তো নিজের চোখে দেখিনি। জমিদারের রক্ত বলে কথা, একটু অন্যরকম তো হবেই। হ্যাঁ, আমাদের কাজ শেষ। কাল সকালেই না হয় আমরা এখান থেকে চলে যাব। রাতে রাধানাথ বাবু ওদের ঘরে এলেন। ওরা বসে কথা বলছিল। এগিয়ে এসে প্রথমে জয়ন্তকে, তারপর রাঘবকে বুকে জড়িয়ে ধরলেন। রাধানাথ বাবুর চোখে জল। তিনি বললেন, তোমরা যদি এই কাজটা না করতে পারতে তাহলে যে কি যে করতো আমি তা জানি না। হয়তো ছেলের কাছে না হলে মেয়ের কাছে চলে যেতে হতো হয়তো আমাকে। এই বাড়িটা এইভাবেই হয়তো পড়ে থাকতো, আর এককালে এইভাবে পড়ে পড়ে ধ্বংস হয়ে যেত। তোমরা আমাকে বাঁচিয়ে দিলে বাবা, তোমরাই আমাকে বাঁচিয়ে দিলে। অন্তত মৃত্যুর আগে পর্যন্ত এই বাড়িতেই আমি থাকতে পারবো, এই কথা জানতে পেরেই আমি খুব খুব খুশি হয়েছি। কিন্তু তোমরা যা গুপ্তধন তুলে এনেছো তার সবটা কোথায় রেখেছো? এই কথায় রাঘব সামান্য হাসল। তারপর বলল, খুব সহজে ওই পথে যাওয়ার একটা রাস্তা আছে। যে ভাঙা মন্দির রয়েছে সেই মন্দিরটাকে আপনি আবার নতুন করে তৈরি করুন। ওই যে মূর্তি আপনার ঘরে রয়েছে সেই মূর্তির পায়ের কাছে সামনের দিকে একটা চক্রের মতো কিছু রয়েছে, সেটা আমি দেখেছি। ওই চক্রের একদিকের মাপটা বেদির গায়ের সেই খোপের মাপের মতো সমান। ওটা দিয়ে নিশ্চয়ই ওই পথটা খোলা যাবে। তখন আপনি খুব সহজেই ওখান থেকে গিয়ে যেটুকু প্রয়োজন সেটুকু আনতে পারবেন। তবে হ্যাঁ, আমি বলবো গুপ্তধন ওখান থেকে তুলে আনবেন। তবে কাউকে তো বিশ্বাস করা যায় না। আপনি না হয় অন্য কোথাও সেটা লুকিয়ে রাখলেন। এই জমিদার বাড়ির গুপ্তধন নতুন করে আবার না হয় গুপ্তধন হবে। রাধানাথ বাবু হাসলেন। চোখের জলের সাথে হাসিটা ওদের বেশ অদ্ভুত লাগলো। আকাশে চাঁদ উঠেছে। রাধানাথ বাবুর মাথার পাশ দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। ওরা বুঝতে পারছিল ওদের সময় সরলপুরে শেষ হয়ে গেছে। সরলপুরের গুপ্তধন উদ্ধার হয়ে গেল, কিন্তু আবার যে নতুন কিছু তাদের জন্য অপেক্ষা করছে সেখানেই তো আসল মজা। আপনারা শুনছিলেন
লেখক সুকান্ত দাসের লেখা গল্প সরলপুরের গুপ্তধন। গল্প পাঠে শুভম, রাঘবের ভূমিকায় সৌমিক, জয়ন্তের ভূমিকায় চন্দন, রাধানাথের ভূমিকায় সৌম্যদর্শী এবং পার্শ্ব চরিত্রে প্রদ্যুৎ, গোড়া। গল্পের পরিচিতি পর্বে আমি শিউলি। সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম স্টোরি বাংলা। শেষ হলো স্টোরি বাংলার আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের লেখা গল্প সরলপুরের গুপ্তধন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর অবশ্যই শুনতে থাকুন স্টোরি বাংলার প্রত্যেকটি গল্প। স্টোরি বাংলা, গল্পের নতুন ঠিকানা।